আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জটিল সংখ্যার বেসিক আলোচনা লেকচার 2 এ এআই ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে জটিল সংখ্যার আদর্শ রূপ, জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, জটিল সংখ্যার পোলার আকৃতি এবং জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করা হবে। এখন আপনাদের সামনে আলোচনা করা হবে জটিল সংখ্যার আদর্শ রূপ নিয়ে। তো পৃথিবীতে যত সংখ্যা আছে তাদেরকে যদি আমরা x প্লাস iy আকারে প্রকাশ করি তাহলে এই সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলা হবে। এটি সর্বপ্রথম ইতালীয় গণিতবিদ রাফায়েল বোম্বেলে তিনি বলেন এই সকল সংখ্যাকে যদি আমরা এই আকৃতিতে প্রকাশ করতে পারি সেগুলোকে জটিল সংখ্যা বলবো। মনে করি আমরা জটিল সংখ্যাকে z দ্বারা সূচিত করলাম, তাহলে z = x প্লাস iy। অ্যাজ এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য বলা যায়, বললাম কি 2 প্লাস 3i এটি কেমন সংখ্যা, তাহলে আমরা বলবো এটি সহজেই এটি জটিল সংখ্যা। এখন এদের পরিচয়গুলো কি? এই 2 এর পরিচয় এখানে কি আসবে, 3 এর পরিচয় এখানে কি আসবে। অনুরূপভাবে এখানে x এর পরিচয় কি হবে, এখানে y এর পরিচয় কি হবে। এই x কে এখানে বলা হবে রিয়েল পার্ট অফ z, রিয়েল পার্ট অফ z, অর্থাৎ এই x হবে এই জটিল সংখ্যার বাস্তব অংশ। অনুরূপভাবে এই 2 কেও বলা হবে জটিল সংখ্যার বাস্তব অংশ। y কে কি বলা হবে, এখানে y কে বলা হবে ইমাজিনারি পার্ট অফ z, ইমাজিনারি পার্ট অফ z। অনুরূপভাবে এই 3টাও হবে ইমাজিনারি পার্ট অফ z, অর্থাৎ z এর y টি অবাস্তব অংশ হবে। তাহলে এখন আপনাদের যেভাবেই জটিল সংখ্যা লিখে দিক না কেন আপনি বুঝতে পারবেন কি জটিল সংখ্যাকে x প্লাস iy আকারে প্রকাশ করা হবে। অনুরূপভাবে আপনাকে যদি বলি -3 - 5y এটি কেমন সংখ্যা, এটিও একটি জটিল সংখ্যা। এই অংশটাকে আমরা বাস্তব অংশ বলবো, আর i এর সঙ্গে যে অংশ থাকবে সেটাকে আমরা অবাস্তব অংশ বলবো। যে বিষয়টি দেখব সেটি হচ্ছিল জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা বা জ্যামিতিক আকারে কিভাবে জটিল সংখ্যাকে প্রকাশ করা যাবে। সর্বপ্রথম সুইস গণিতবিদ রবার্ট আর্গন দুটি রেখাকে একটি সমতলে লম্বালম্বিভাবে সেট করেন। তাহলে এই রেখা বা রেখা দুটিকে বলা হয় একটি x অক্ষ আর একটি y অক্ষ। এই জটিল সংখ্যা প্রকাশ করতে গেলে যে বিষয়টি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছিল x অক্ষকে বাস্তব অক্ষ হিসাবে ধরে নিতে হবে, এটি আমাদের বাস্তব অক্ষ। y অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে নিতে হবে বা অবাস্তব অক্ষ, এটি আমাদের কাল্পনিক অথবা অবাস্তব অক্ষ। তাহলে মূল বিষয় জটিল সংখ্যাকে জ্যামিতিক ভাবে প্রকাশ করতে গেলে x কে আমাকে বাস্তব অক্ষ কল্পনা করতে হবে, y কে অবাস্তব অক্ষ কল্পনা করতে হবে। এটি সর্বপ্রথম সুইস গণিতবিদ জন রবার্ট আর্গন এটি আবিষ্কার করেন। তার জন্য এটাকে আর্গান ডায়াগ্রাম বলা হয় বা আর্গান লেখচিত্র বলা হয়। আপনাকে প্রশ্ন করা হবে কি 2 - 3i এটি আর্গান চিত্রে প্রকাশ করো। তাহলে আপনাকে আবারও বলতেছে এই 2টাকে আপনাকে বাস্তব অংশ আর এই 3 এটি আমার হচ্ছিল অবাস্তব অংশ। এই x অক্ষকে বাস্তব অক্ষ বলা হবে, y অক্ষকে অবাস্তব অক্ষ বলা হবে। তখন এই চিত্রটা বা এই ফিগারটাকে বলা হয় আর্গান ডায়াগ্রাম বা জটিল সংখ্যার চিত্ররূপ বা জ্যামিতিক রূপ। তো এটাকে কিভাবে আমরা আর্গান ডায়াগ্রামে প্রকাশ করব সেটি লক্ষণীয় বিষয়। আরেকটি কথা মনে রাখবেন, জটিল সংখ্যাকে ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়, এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। জটিল সংখ্যাকে ক্রমজোড় আকারে প্রকাশ করা যায়। এই যে এখানে দিলাম 2 - 3i এটাকে আমরা ক্রমজোড়ের মাধ্যমে লিখতে পারবো 2, - 3। অথবা কোনো জটিল সংখ্যাকে যদি আমরা প্রকাশ করি x প্লাস iy এটিকে আমরা ক্রমজোড়ের মাধ্যমে লিখতে পারবো x, y। আবার এখানে দেখেন 4টি চতুর্ভাগ আছে, প্লাস মাইনাসের অবশ্যই বিষয় আছে। আমরা জানি প্রথম চতুর্ভাগে প্লাস, প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস, মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস, মাইনাস।
এখন আপনাকে আমি বললাম কি -2 প্লাস 4i এটি আরগান ডায়াগ্রামে প্রকাশ করো। আপনি যে কাজটি করবেন, প্রথমত এই জটিল সংখ্যাকে আপনি ক্রমজোড়ে প্রকাশ করবেন, যে বাস্তব অংশ x অক্ষ বরাবর প্লট করবেন আর অবাস্তব অংশ y অক্ষ বরাবর প্লট করে দিবেন। তো এখানে দেখেন -2 প্লাস 4i, এটাকে যদি আমরা ক্রমজোড়ে লিখতে পারি -2, 4। তো এই -2 বাস্তব অক্ষ বরাবর x অক্ষের বাম দিকে আসবে, মনে করেন 1 একক 2 একক বাম দিকে, আর 4 y অক্ষের উপরের দিকে 4 একক যাবে, 1 একক 2 একক 3 একক 4 একক। এটি হচ্ছিল জটিল সংখ্যাকে আরগান চিত্রে প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা এখন যে কোনো জটিল সংখ্যাকে আরগান চিত্রে প্রকাশ করতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক একটি দিয়ে দিলাম, সেটি হচ্ছিল 3 - 3i, এটিকে আরগান ডায়াগ্রামে প্রকাশ করবেন। ওকে, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল জটিল সংখ্যার পোলার আকৃতি। এখন পোলার আকৃতি কিভাবে এগুলোকে দেখানো হবে আপনাকে সামান্য বিশ্লেষণ করে দিই। কি আমরা জানি জটিল সংখ্যাকে x প্লাস iy আকারে আমরা প্রকাশ করতে পারি। এটির আরগান ডায়াগ্রাম হবে, এখানে একটা বিন্দু দিলাম কি z = x প্লাস iy, এটিকে আমরা ক্রমজোড়ের মাধ্যমে লিখতে পারি x, y। বিন্দু এইটা হলে আমরা এখান থেকে বলতে পারি x অক্ষ বরাবর সে x একক পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, y অক্ষ বরাবর সে y একক পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এইখান থেকে এটি আমার ছিল r বা ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটি থিটা। মনে রাখবেন একটি বিন্দুকে অলওয়েজ দুইটি উপায়ে প্রকাশ করা যায়। বাস্তবের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক আর আরেকটি হচ্ছিল পোলার স্থানাঙ্ক। তো এখানে হচ্ছিল আরগান ডায়াগ্রামেও একটি বিন্দুকে দুইটি উপায়ে প্রকাশ করা যাবে, একটি x, y দিয়ে আর একটি r, থিটা দিয়ে। তাহলে এই বিন্দুটাকে আমরা দুইটি উপায়ে প্রকাশ করতে পারি, একটা x, y, আর একটি হচ্ছিল r, থিটা। এবং এদের পরিচয় x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে, y অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে। আর এর পরিচয় মূল বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি দূরত্ব, বা এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি। থিটার পরিচয় কি ব্যাসার্ধ ভেক্টর x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাণ। এখান থেকে সহজেই এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসা যায়। দেখেন এই যে ও এ বি, এটাকে আমরা একটি সমকোণী ত্রিভুজ বলতে পারি। সমকোণী ত্রিভুজের এই অংশকে আমরা ভূমি, এটাকে লম্ব এবং এটাকে অতিভুজ হিসাবে ধরে নিতে পারি। এখন আপনাকে যদি বলি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি, আপনারা সহজেই মনে রেখেছেন কি কবরে ভূত অনেক বা ভূত আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি cos θ = ভূমি বাই অতিভুজ। এখান থেকে লেখা যায় x = r cos θ। অনুরূপভাবে এখানে লেখা যায় কি y = r sin θ। ওকে, সহজে মনে রাখার জন্য আপনাদের বলি মূল বিন্দু থেকে x কাছে না y কাছে। আবারও বলতেছি মূল বিন্দু থেকে x কাছে না y কাছে। মনে রাখবেন কাছে cos কাজ করে, কাছে cos কাজ করে। তাহলে যেহেতু x কাছে আছে, কাছে, অতএব x = r cos θ। আর বাকিটা তো sin θ কাজ করবে, ওটা সহজেই মনে রাখা যাবে। তো এখান থেকে যে বিষয়টি আমরা লিখতে পারলাম, যে কোনো বিন্দুকে পোলার আকারে প্রকাশ করতে গেলে আমরা লিখতে পারবো x = r cos θ, y = r sin θ। এটা অলওয়েজ মনে রাখবেন কি কোনো বিন্দুকে পোলারে প্রকাশ করতে গেলে x = r cos θ, y = r sin θ এটি লেখা যায়। আমরা জানতাম কি যে কোনো জটিল সংখ্যাকে x প্লাস iy আকারে প্রকাশ করা যায়। এখানে x = আমরা লিখব r cos θ প্লাস i * r sin θ। উভয় পক্ষ থেকে যদি আমরা r কমন নিই, লেখা যায় x cos θ প্লাস i sin θ। এটিকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। আবারও বলতেছি
এটিকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। এটা আমাদের পোলার আকৃতি। আপনাকে আরো একটি তথ্য বলি কি গণিতবিদ অয়লার তিনি বলেন বা তিনি ব্যাখ্যা দেন আমরা ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা। এটি গণিতবিদ অয়লার বলেন ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, এটি আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আরো একটি সুন্দর ফর্ম পাওয়া যায়, লেখা যায় আর ই টু দি পাওয়ার আই থিটা। এটিকে আমরা বলবো হচ্ছে হলো জটিল সংখ্যার অয়লার ফর্ম, জটিল সংখ্যার অয়লার আকৃতি। তাহলে দেখেন আমরা কি কি এখান থেকে শিখলাম, কি জটিল সংখ্যার পোলার আকৃতি দেখলাম, জটিল সংখ্যার অয়লার আকৃতি দেখলাম এবং জটিল সংখ্যার আদর্শ রূপ এখানে দেখানো হয়েছে। মূলত যে বিষয়টি আমরা আপনাকে এখানে দেখালাম তার একটি ছোট্ট নমুনা বা সবকিছুকে গুছায় দেওয়া হচ্ছে। কি জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই, এটি সমান আমরা লিখতে পারি আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এটি সমান আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। এটি সুন্দর ও চমৎকার একটি বিষয়, মনে রাখবেন, খুবই খুবই কাজে দিবে আপনার। ওকে, যেহেতু এইখান থেকে আমরা আরো একটি সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরব, যে পৃথিবীর সব থেকে সুন্দরতম ইকুয়েশন কোনটি, অর্থাৎ দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। এই জটিল সংখ্যা ও অয়লার ফর্ম থেকে সহজেই এটি ব্যাখ্যা করা যায়। তো আমরা এখান থেকে জানি লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা। এখানে যদি বলা হয় থিটা ইকুয়াল টু পাই হলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু cos পাই প্লাস আই সাইন পাই। এখান থেকে লিখা যায় ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু cos পাই মানে cos 180 ডিগ্রির মান -1 এবং প্লাস আই ইন্টু সাইন 180 ডিগ্রির মান হচ্ছে হলো 0। এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়াল টু 0। এই সূত্রটিকে বলা হয় দ্য মোস্ট বিউটিফুল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। আসলে দেখেন এই সূত্রের নাই কি সবকিছুই আছে। যেই সংখ্যাগুলো নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত মানুষের মধ্যে কৌতূহল রয়েছে তার সবগুলো এখানে আছে। তার মধ্যে একটি দেখেন ই, এর মান অপরিসীম, এটা কোনো শেষ নাই। 2.718281828 সে চলমান, চলতেই আছে। পাই দেখেন এখানে পাই ইকুয়াল টু 3.1415697, এ চলতেই আছে, আর কোনো শেষ নেই। আরও আছে এখানে কি অবাস্তব সংখ্যা, মূল কনসেপ্ট বা অবাস্তব সংখ্যার একক আছে এখানে। তারপর এখানে আছে 1 আছে 0 আছে, যা সব কিছুই এই ইকুয়েশনটার মধ্যে আছে, যার জন্য এটাকে বলা হয় দ্য মোস্ট এলিগেন্ট ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আপনারা আজকে পৃথিবীর সুন্দরতম ইকুয়েশন দেখছেন। তাহলে আমরা এখন নির্ণয় করব মডুলাস ও আর্গুমেন্ট। ওকে, তো আমরা পূর্বেই জেনে এসেছি কি জটিল সংখ্যাকে x প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়। এটির আরগান ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে সেটি হবে x অক্ষ বাস্তব অক্ষ, y অক্ষ অবাস্তব অক্ষ। তাহলে z কে আমরা লিখতে পারি x প্লাস আই ওয়াই, এটিকে ক্রমজোড় আকারে লেখা যায় x, y, এটিকে পোলারে লেখা যায় r, থিটা। ওকে, এখন মনে করেন এখানে এই বিন্দুটা আছে, এটি আমার হচ্ছিল x, এটি হচ্ছিল y, এখানে এটি হচ্ছিল আমার r, এই জায়গাটুকু আমার হচ্ছিল থিটা। তো এই যে এখানে যে বিষয়টি আছে কি এটা দিলাম ও, এটি আমার p বিন্দু, এটি আমার হচ্ছিল m। ওকে, এই যে এখানে আছে OP,
ইকুয়াল টু আর, এটি আমার হবে হচ্ছে হলো মডুলাস, এই অংশটাকে বলা হবে। আবারও বলতেছি ওপি ইকুয়াল টু আর, যে ডিস্টেন্স, এটিকে আমাদের বলা হবে মডুলাস। আর এখানে এই থিটাটাকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট। এখন এদের বিভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। আমরা এই মডুলাসকে যেভাবে লিখতে পারি, মডুলাসকে লিখতে পারি মডুলাস অফ জেড ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। এটিকে আমরা লিখতে পারি মোড অফ জেড, একই কথা। তাহলে মডুলাস অফ জেড কথার মানেও যা হবে, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই একই কথা বহন করবে, মোড অফ জেড একই কথা বহন করবে। অনুরূপভাবে আমরা আর্গুমেন্টকে লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড। এই থিটা না দিয়ে এখন আমরা মূলত ম্যাক্সিমাম দেখবেন যে আমরা আর্গুমেন্ট অফ জেড ইউজ করব। এখানে আমরা এখানে হয়তো মডুলাস অফ জেড ইউজ করব, এখানে ওপি আর এর পরিবর্তে মডুলাস অফ জেড, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, মোড অফ জেড, এই তিনটার যে কোনোটি আমরা ইউজ করব। আবার এই থিটার পরিবর্তে আমরা সর্বদাই আর্গুমেন্ট অফ জেড এই কথাটা লিখে প্রকাশ করব। এখন এদের মধ্যে সম্পর্ক কি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করি। আমরা একটু আগে দেখলাম যে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে আপনাকে যদি আর আর থিটা দিয়ে দেয়, সেটিকে আমরা সহজেই আরগান ডায়াগ্রামের মাধ্যমে এক্স আর ওয়াই প্রকাশ করতে পারবো বা এক্স ওয়াই বের করতে পারবো। আর যদি আপনাকে এক্স আর ওয়াই দিয়ে দেয়, তাহলে আপনি কিভাবে আর আর থিটা বের করবেন দেখেন। আরটা কিভাবে দেখেন, এখানে এটা সম্পূর্ণটাই ওপিএম একটি অতিভুজ। অতিভুজ যদি হয় আমরা এখান থেকে লিখতে পারবো আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অতএব আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং থিটা ইকুয়াল টু, দেখেন ওয়াইটা আমার লম্ব, এক্স হচ্ছিল ভূমি। আমরা এখান থেকে সহজেই লিখতে পারি কি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। অর্থাৎ ওই যে আমরা মনে রাখছিলাম সহজে টেরা লম্বা ভূত, ভূত আবার কেমন টেরা, সে আবার কেমন লম্বা, তাহলে টেন থিটা কি হবে লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা দেখেন যে বিষয়টা আমাদের খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছিল আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এবং থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই চারটি বিষয় আপনি খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। পরবর্তীতে আপনাকে আমি সবগুলো চারটি চতুর্ভাগের জন্য কিভাবে প্রকাশ করব এগুলো এখন দেখাই দেবো আপনাকে। কি চারটি যে চতুর্ভাগ আছে এদের জন্য মডুলাস কিভাবে নিয়ে আসবো, আর্গুমেন্ট কিভাবে প্রকাশ করব, সবগুলোই তুলে ধরা হবে এখানে। তো আবার আপনাকে চিত্রের মাধ্যমে দেখাই দিই কি এখানে যদি একটা বিন্দু থাকে, এদেরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এটি আমার হচ্ছিল ওয়াই, এটি এক্স, এটি আর, এটা আমার থিটা। আমি আবারও আর আর থিটার পরিচয় দিচ্ছি। আর হচ্ছে হলো মূল বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি দূরত্ব অথবা ব্যাসার্ধ ভেক্টর। থিটা হচ্ছে হলো ব্যাসার্ধ ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাণ। তাহলে জেড ইকুয়াল টু আমরা লিখলাম এক্স প্লাস আই ওয়াই। এটাকে ক্রমজোড়ের মাধ্যমে লেখা যায় এক্স কমা ওয়াই এবং পোলারের মাধ্যমে লেখা যায় আর কমা থিটা। এবং এখান থেকে আমরা দেখলাম কি প্রথম চতুর্ভাগের জন্য আমরা কিভাবে মডুলাস আর আর্গুমেন্ট বের করব তা সাজানো যায় সুন্দরভাবে। কি প্রথম চতুর্ভাগের জন্য আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অনুরূপভাবে যদি দ্বিতীয় চতুর্ভাগে আসে তখন এটি কি হবে, আসলে দ্বিতীয় চতুর্ভাগ মানে সেটি হচ্ছিল এইরূপভাবে জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ক্রমজোড়ে লিখতে পারবো মাইনাস এক্স কমা ওয়াই। মনে করেন বিন্দুটা এখানে আছে, তাহলে এখান থেকে বোঝানো হয় এই জায়গাটুকু আমার মাইনাস এক্স এবং এটি আমার ওয়াই, আর হবে হচ্ছে হলো মূল বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি দূরত্ব
থিটা হবে। আর এই জায়গাটুকুর পরিমাণ যদি আমি থিটা দিই, তাহলে আর্গুমেন্টের যে বিষয়টি হবে সেটি হলো কি, ব্যাসার্ধ ভেক্টর এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটি আমার আর্গুমেন্ট, অর্থাৎ এখানে হবে পাই মাইনাস থিটা আমার আর্গুমেন্ট। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে দেখেন ব্যাসার্ধ ভেক্টর প্রত্যেকটা চতুর্ভাগের জন্য সেম, কারণ আমরা বলতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যার বর্গ নেগেটিভ হবে, তাহলে এখান থেকে অলওয়েজ আর চারটা চতুর্ভাগের জন্য সেম আসবে। এখানেও দেখেন আমরা আর সমান লিখতে পারবো আর ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অতএব আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অতএব আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে প্রথম চতুর্ভাগেও আর যা ছিল দ্বিতীয় চতুর্ভাগেও সেম আছে, বাট আর্গুমেন্টের পরিবর্তন আসবে। এর অ্যাঙ্গেল কত হবে দেখেন, এখান থেকে বুঝলাম আর্গুমেন্ট হচ্ছে হলো এই যে ব্যাসার্ধ ভেক্টর থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাণ। তাহলে এখান থেকে আর্গুমেন্ট দেখা যায় পাই মাইনাস হচ্ছিল থিটা। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পাই থিটা মানে কি দেখেন, tan ইনভার্স y বাই x। এটি হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট। আমরা এখন আর এটাকে আর থিটা দিয়ে প্রকাশ করব না, আমরা এটাকে ছিল মোড অফ জেড এবং এটাকে লিখবো আমরা আর্গুমেন্ট অফ জেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সহজেই দ্বিতীয় চতুর্ভাগের জন্য মোড অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। অনুরূপভাবে তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা দেখাইতে পারি কি, এখানে যদি একটা বিন্দু থাকে আমরা এটাকে নিতে পারি, এটা আমার r, এটা আমার মাইনাস এক্স, এটি আমার মাইনাস ওয়াই, থিটা বলতে আমার এই জায়গাটুকু বোঝানো হবে। এখন আর্গুমেন্ট বলতে কি হবে দেখেন, আর্গুমেন্ট বলতে এটি বোঝানো হবে এই যে এখান থেকে ব্যাসার্ধ ভেক্টর থেকে, ওকে, এটি বোঝানো হয়। অথবা আপনি এই যে তৃতীয় চতুর্ভাগের জন্য ক্লকওয়াইজও আসতে পারবেন, যে আপনি এখান থেকে গিয়ে আবার নিচের দিকে ব্যাক করলেন, এতটুকু। তো তৃতীয় চতুর্ভাগের জন্য যে বিষয়টি হবে, তৃতীয় চতুর্ভাগের জন্য মোড অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এখানে আরো একটি লেখা যায় কি, পাই প্লাস tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগের জন্য অনুরূপভাবে লেখা যায়, চতুর্থ চতুর্ভাগের জন্য মোড অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x। দেখেন এখানে তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা দুইটা উপায় বের করেছি, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x আর পাই প্লাস tan ইনভার্স y বাই x। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছিল কোনো কিছুর আর্গুমেন্ট বের করতে বলা মানে মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে। এখন মুখ্য আর্গুমেন্ট কি সেটি গুরুত্বপূর্ণ বিষয়। মুখ্য আর্গুমেন্ট মানে যে আর্গুমেন্টের ভ্যালু মাইনাস পাই থেকে বড় এবং প্লাস পাই থেকে ছোট বা এর সমান। আবারও বলতেছি, মাইনাস পাই থেকে বড় বা প্লাস পাই থেকে ছোট বা এর সমান, এই সকল ভ্যালুর মধ্যে যে মানগুলো থাকবে সেগুলোই হবে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টের কথা বললে আপনাকে তৃতীয় চতুর্ভাগের জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে হবে। এটি ব্যবহার করা যাবে না, পাই প্লাস tan ইনভার্স y বাই x, এটি ব্যবহার করা যাবে না। অলওয়েজ মনে রাখবেন, আর্গুমেন্ট বের করতে বলা এ কথার মানেই মুখ্য আর্গুমেন্ট বের করতে বলা। যতক্ষণ পর্যন্ত সে সাধারণ মান বের করতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে বুঝতে হবে এটি আমাকে মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে। তো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x এটি ব্যবহার করব। এখন এদের অ্যাপ্লিকেশন দেখেন, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে দেখাই দিই
কিভাবে আপনি মডুলাস আর আর্গুমেন্ট বের করবেন। আপনাকে বললাম আমি কি -y প্লাস স্কয়ার রুট 3i z ইকুয়াল টু -y প্লাস স্কয়ার রুট 3i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে এটি আসলে কোন চতুর্ভাগে আছে বা কিভাবে অবস্থান করে। মডুলাস বের করার জন্য অনেক সহজ, কি মডুলাস অফ z ইকুয়াল টু রুট ওভার -1 স্কয়ার প্লাস স্কয়ার রুট 3 স্কয়ার। x বলতে এখানে -1 আর y বলতে এখানে স্কয়ার রুট 3। তাহলে এখান থেকে আমাদের মডুলাস আসে হচ্ছিল রুট ওভার 1 প্লাস 3 ইকুয়াল টু স্কয়ার রুট 4 ইকুয়াল টু 2। এখন আর্গুমেন্ট বের করা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আর্গুমেন্ট মানে যে বিষয়টি এখানে আপনাকে লক্ষ্য করতে হবে, আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু, এখন দেখতে হবে এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থান করে। এখানে যেহেতু x মাইনাস আছে আর y প্লাস আছে, x মাইনাস মানে দেখেন চতুর্ভাগ কোনটি আসবে আপনাকে দেখানোর জন্য, কি মাইনাস মানে বাম দিকে x অক্ষে আর প্লাস y মানে উপরের দিকে, সে আসলে আছে দেখেন দ্বিতীয় চতুর্ভাগে। এটি আমার -1, এটা আমার স্কয়ার রুট 3, এটি হচ্ছিল আমার মোড অফ z। এটা যদি থিটা হয় আমার আর্গুমেন্ট হবে হচ্ছিল এই অংশ পাই মাইনাস থিটা। তাহলে আপনি এখানে লিখবেন আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। y বলতে এখানে কত স্কয়ার রুট 3, x বলতে এখানে কত 1 দিয়ে দিবেন। আর যদি আপনি এখানে -1 ইউজ করেন তাহলে মডুলাস চিহ্নটা দিবেন। আসলে মাইনাস চিহ্ন ইউজ করার প্রয়োজন হয় না, আপনি অলরেডি অ্যাঙ্গেলের জন্য এই মাইনাসটা ইউজ করে ফেলছেন। তবে যদি আপনি এখানে মাইনাস দিতে চান অবশ্যই এখানে মডুলাস চিহ্নটা দিয়ে দিবেন, কারণ নেগেটিভ আসবে না। মডুলাসের ভিতরে যেগুলোই আসুক না কেন সবগুলোই পজিটিভ হয়। কেন হয় পজিটিভ সেগুলোর ব্যাখ্যা একদিন আপনাদের দেওয়া হবে। এখান থেকে লেখা যাবে পাই মাইনাস tan ইনভার্স স্কয়ার রুট 3। এখান থেকে লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স স্কয়ার রুট 3, এটি হবে হচ্ছিল 60 ডিগ্রি, বা এই 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি রেডিয়ানে পাই বাই 3। তাহলে এখান থেকে লেখা যায় যে 2 পাই বাই 3। অতএব এর আর্গুমেন্ট কত আসছে 2 পাই বাই 3, এর মডুলাস কত আসছে 2। এভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। আগামী ক্লাসে আমি আপনাদের টাইপ ওয়াইজ মডুলাস আর্গুমেন্ট সলভ করে দিব এবং এদের ইকুয়েশন কিভাবে আরেকটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে সেটিও আপনাদের দেখায় দেব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।